সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে বাংলাদেশের আর্থিক অবস্থার খুঁটিনাটি বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি এবং প্রতি পর্বেই একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, একজন অতিথিকে সঙ্গে নিয়ে আলোচনা করি। আজকে আমাদের বিষয় হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করলে জনগণের আমানতে কী ধরনের প্রভাব পড়বে। যেহেতু ব্যাংক মার্জ করা হতে পারে দুর্বল ব্যাংক, এমন কথাবার্তা গুঞ্জন আবারও শোনা যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকেও কিছু কথা শোনা গিয়েছিল। সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে জনাব এম এস সিদ্দিকী, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি জানেন যে বিশেষ করে ইসলামী ব্যাংক 10টা রয়েছে বাংলাদেশে। 10টা ইসলামী ব্যাংককে মার্জ করে 2টা ইসলামী ব্যাংক করা যায় কিনা এ বিষয়ে আলোচনা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে এই ব্যাংকগুলোকে মার্জ করে নেওয়ার জন্য প্রথম কথাটা হচ্ছে যে ইসলামী ব্যাংকগুলোকে কেন মার্জ করতে হবে, নাম্বার 1 কোশ্চেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ব্যাংক মার্জ করলে গ্রাহকের আমানতের উপরে কোনো প্রভাব পড়বে কিনা। শুধু ইসলামী ব্যাংক কেন মার্জ করা হবে, এটা একটা সেন্সিটিভ প্রশ্ন। আসলে কেন হবে এই প্রশ্ন যে কেউ শুনলেই এই প্রশ্নটা করবে। সেটা হচ্ছে যে প্রথমত একটি পরিবার যে কটা ব্যাংককে নিজের হাতে নিয়েছিল এর ভিতরে সবগুলোই কিন্তু ইসলামী ব্যাংক। তো সুতরাং তার হাতে ম্যানিপুলেশনে সবচেয়ে বেশি খারাপ অবস্থা ইসলামী ব্যাংকগুলোর। তো সুতরাং প্রথমেই যদি এটাকে রিস্ট্রাকচারিং করতে হয় বা মার্জ করতে হয় বা বন্ধ করে দিতে হয়, তাহলে ইসলামী ব্যাংকগুলোকেই প্রথমে ধরতে হয়। এখন গভর্নর সাহেব কদিন আগে ব্যাংকার্স কনফারেন্সে বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোকে দুটো ভাগ করে 2টা ব্যাংকে কনভার্ট করা যায় কিনা। এটা উনি কোন দৃষ্টিভঙ্গি থেকে, অভিজ্ঞতা থেকে বলেছেন কিনা আমি জানি না। তবে প্রথমত 2টা ব্যাংকই মার্জ করা এটা একটা ডিফিকাল্ট কাজ। 10টা ব্যাংককে 5টা করে 2টা ভাগে ভাগ করে মার্জ করা এটা আরও কঠিন কাজ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু কিছু একটা তো করতে হবে, কারণ এগুলোকে প্রণোদনা দিয়ে কিন্তু এগুলোকে টিকিয়ে রাখা আর্টিফিশিয়ালি এটা কোনোভাবে অর্থনীতির জন্য ভালো না, ওই ব্যাংকগুলোর জন্য ভালো না। কারণ সেই ব্যাংকগুলো আসলে সুস্থ হয়ে উঠবে না এভাবে চলতে থাকলে। এখন এই মার্জ করার ব্যাপারে প্রথমত এমনিতে মার্জ হতে চায় না, বিগত সরকারের আমলে একটা চেষ্টা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে যে 5টা ব্যাংককে এক ব্যাংক করার ব্যাপারে মালিকদের, আগের যে স্পন্সর ডিরেক্টর আছে তাদেরও একটা প্রতিরোধ হবে। কারণ 5টা ব্যাংককে একটা ব্যাংক করা হলে 4টি ব্যাংকের এভারেজ 4টি ব্যাংকের 20 জন করে যদি ডিরেক্টর থাকে, 80 জন ডিরেক্টর বাদ পড়ে যাবেন। ওনারা হয়তো শেয়ার হোল্ডার থাকবেন, কিন্তু আর নতুন অ্যামালগামেটেড ব্যাংকের কিন্তু আর ডিরেক্টর হতে পারবে না। সুতরাং স্বার্থগত কারণে প্রাক্তন মালিকরাও বা বর্তমান মালিকরাও এটার বিরোধিতা করবেন। সেকেন্ড জিনিস হচ্ছে যে কর্মকর্তাদের ভিতরেও একটা ভয়ভীতি কাজ করবে যে অ্যামালগামেশন হলে সবার চাকরি থাকবে, এটার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে যে 5টা ব্যাংক যখন এক হয়ে যাবে, ব্রাঞ্চের সংখ্যা কিন্তু 5 গুণ হবে না নানা কারণে। হয়তো দেখা গেল যে 2টা ইসলামী ব্যাংক একেবারে পাশাপাশি 2টা একই বিল্ডিংয়ে আছে, সেখানে 2টি ব্রাঞ্চ পরিচালনা করার কোনো যৌক্তিকতা থাকবে না। তখন ন্যাচারালি একটি ব্যাংক 2টি ব্রাঞ্চকে একাত্র করতে হবে। একাত্র করলে 25 জন করে 50 জন অফিসার থাকলে 50 জনের সেখানে দরকার হবে না। সুতরাং একটা স্বাভাবিকভাবে কিছু অফিসার সারপ্লাস হয়ে যাবেন। এটা তো আরও একটা মানে ব্যাংকিং খাত, ব্যাংকের সাথে সম্পৃক্ত, এখানে আরও একটা অরাজকতা তাহলে এসে পড়তে পারে। হ্যাঁ, এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর থার্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বললেন যে ডিপোজিটরে কি হবে, আসলে বেনিফিটেড হবে ডিপোজিটররা। যদি কিভাবে বেনিফিটেড হতে, তারা তো এই টাকাগুলো পাচ্ছে না, সেই অর্থে বলছি যে তাদের টাকাগুলো, ডিপোজিটের টাকাগুলো পাওয়ার একটা এসিউরেন্স হবে, গ্যারান্টেড হবে। হয়তো একসাথে পাবে না। যেমন ধরুন ইস্টার্ন ব্যাংক যখন হয় বিসিসিআই ব্যাংক থেকে, তখন কিন্তু ডিপোজিটরদেরকে শেয়ার হোল্ডার করে দিয়েছিল, ক্যাশ টাকা দেওয়া যাচ্ছিল না। হয়তো বা ওই ধরনের একটা স্টেপ নেওয়া হতে পারে। কারণ 5টি ব্যাংক একাত্র করলেও আমার ধারণা একটি ব্যাংকের টোটাল ডিপোজিট ফেরত দেওয়ার মতো ক্যাপাসিটি এই ব্যাংকগুলোর এখন নাই, আমি অনুমান করে বললাম।
আচ্ছা, 10টি ব্যাংকের কথা যে বলা হচ্ছিল, 10টি ব্যাংকের মধ্যে আপনার 8টি ব্যাংকই হচ্ছে, আপনি একটা বিশেষ গোষ্ঠীর কথা বলছিলেন, ওনাদের ওখানে মালিকানায় ছিল। সেই 8টি ব্যাংকের অবস্থাই দেখা গেছে যে দুর্বল, কারো বেশি দুর্বল, কারো কম দুর্বল। আর দুটি ব্যাংক, ওই 8টি বাদ দিলে আর দুটি ব্যাংক থাকে, আমি নাম ধরেই যদি বলি, শাহজালাল ইসলামী ব্যাংক আর স্ট্যান্ডার্ড ব্যাংক। এই দুইটা ব্যাংক নিয়ে কিন্তু তেমন কোনো অভিযোগ নাই। এই দুইটা ব্যাংক নিয়ে মানে আমানতকারীদেরও নাই, মার্কেটেও নাই, পত্রপত্রিকাও নাই, যে ওরা স্টেবল আছে, ওরা ভালো আছে, ওরা ভালো চলছে। তো যারা ভালো চলছে তাদেরকেও কেন এই লিস্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? মানে কথা যদি 10টা ব্যাংকের কথা যদি বলা হয়, 10টাকে নিয়ে 2টা করব, তাহলে ভালো যারা আছে ওনাদেরকেও কেন এখানে মার্জিংয়ের মধ্যে নিয়ে আসা হবে? সেটা একটা প্রশ্ন করা যেতে পারে। তো আমার ধারণা, অনুমান ভিত্তিক কথা বলছি, কোনো আমার কাছে কোনো অথেন্টিক নিউজ নাই। শাহজালাল ব্যাংক আর ইসলামী ব্যাংক যেহেতু ভালো, রিলেটিভলি ভালো অবস্থা আছে, স্ট্যান্ডার্ড ব্যাংক এদেরকে লিডার করে হয়তো দুইটা গ্রুপের দুইজনকে লিডার করে এটা হয়তো শাহজালাল ব্যাংক হবে আর এটা স্ট্যান্ডার্ড ব্যাংক হবে, 5টার জায়গায় 10টা জায়গায় 2টা হলে এরকম একটা থাকতে পারে আইডিয়া। তবে আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এই ব্যাংকগুলো যেহেতু সারভাইভ করে একা একা নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্যাপাসিটি এখনও ওদের আছে বা ওরা রিকভারিতে আছে, ওদেরকে বোধহয় এই প্রসেসের ভিতরে নিয়ে আসা ঠিক হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে 5টা করে 10টা ব্যাংক, সেখানে আরেকটি সমস্যা আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ কিন্তু অনেক বড় ব্যাংক, অনেক বড়। এই বাকি 9টি ব্যাংকের যা সাইজ তার থেকে অনেক বড় ইসলামী ব্যাংক। সুতরাং 2 ভাগ করে ইসলামী ব্যাংকে কোন ভাগে দেওয়া হবে সেটাতে পাল্লাভারী হয়ে যাবে সেখানে। তো সেটাও খুব ইকুয়াল ভাগ কিন্তু হবে না, কারণ ওইটা একাই একটা ব্যাংক, 10টা ব্যাংকের সমান প্রায়। এখন তাহলে চিন্তাটা কিভাবে করা হলো সেটা একটা আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর আমি যতদূর বুঝতে পারছি বিভিন্ন নিউজ বা ব্যাংকের অফিসারদের সাথে কথা বলে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দ্রুত রিকভারি হচ্ছে বলে আমার ধারণা। ওনাদের রেমিটেন্স ব্যাকআপটা অনেক ভালো, কিন্তু রেমিটেন্স ব্যাকআপটা ভালো হওয়ার কারণে ডলারটা বাংলাদেশে পুশ হচ্ছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স কালেক্টর কখনো কখনো ওনারাই হয়ে থাকেন। তো সেই জায়গাটা থেকে তো অবশ্যই একটা পজিটিভ স্ট্রং একটা জায়গা কিন্তু ওনাদের আছে। শুধু ট্রান্সফার করে টাকাটা রিসিভ করে ট্রান্সফার করে ওরা ইনকাম করতে পারেন, অন্য কোনো ব্যাংকিং ট্রেড না করে। সুতরাং এটা খুব ভালো ইনকাম। এলসি করা ফরেন এক্সচেঞ্জ যে কোনো ট্রানজাকশনে ব্যাংকগুলো ভালো প্রফিট করে। দুদিকই করতে পারে। এক হচ্ছে আপনার যখন রেমিটেন্স আসতেছে, ডলারটা আসতেছে, তারপরে যখন আবার ফরেন এক্সচেঞ্জ এলসি করতেছে, তখন কিন্তু মানে দোধারি তলোয়ারের মতো দুই দিকেই কিন্তু ইনকাম হচ্ছে, ডাবল ইনকাম। সেই দিক থেকে ওদের প্রফিটেবিলিটি ভালো, দ্রুত রিকভারির সুযোগ ওদের আছে। সুতরাং ওকে আবার আমার ধারণা ইসলামী ব্যাংকটাকে আলাদাভাবে ট্রিট করাই ভালো, অন্য ছোট ব্যাংকগুলোকে নিয়ে, মানে দুর্বল অবস্থায় যারা আছে ছোট ব্যাংকগুলো, তাদের নিয়ে। কতগুলো ব্যাংক আছে, যেমন ইউনিয়ন ব্যাংক বা আরো 2-1টা ব্যাংক হয়তো আপনি বলতে পারবেন, যারা মানে সার্ভাইভ করাটাই ওদের একটা প্রশ্ন এসে গেছে, যে আসলে ওরা থাকতে পারবে কিনা লং রান। ইতিমধ্যে গত বছর যেটা হয়েছিল, গত সরকারের আমলে, আপনার যেহেতু আমরা ব্যাংক মার্চ নিয়ে কথা বলছি, আমরা বিরতি সময় হয়ে গেছে, এইটুকু বলে আমরা বিরতিতে যেতে চাই। আপনি জানেন যে পদ্মা ব্যাংক আর এক্সিম ব্যাংকে মার্চ করে দেওয়া হয়েছিল, যদিও এখনো এটা পুরোপুরি প্রপোজাল দিয়েছিল কিন্তু কোনো পুরোপুরি কার্যকর এটা হয়নি। সেই পদ্মা ব্যাংক আর এক্সিম ব্যাংকে মার্চ করে দিয়ে তখনই কিন্তু মানে দেখা গেল যে অনেকগুলো ব্যাংকে মার্চ করার কথা হচ্ছিল, বাট ওই একটা করতে গিয়েই কিন্তু মোটামুটি থেমে গিয়েছিল, কারণ অনেক কথাবার্তা হচ্ছিল, ইন্টারেস্ট অফ কনফ্লিক্টটা অনেক বেশি আসছে এখানে। তবে একটা বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই, আপনার আলোচনার মধ্যে ছিল যে যদি একই ব্যাংকের দুইটা ব্যাংকের 2টা শাখা যদি একই বিল্ডিংয়ে থাকে, সেখানে তো 2টা মার্জ হয়ে গেলে একই ব্যাংক হয়ে যাবে, একই ব্যাংকের 2টা থাকার প্রয়োজন নেই। কিন্তু ব্যাপারটা এখানে যদি একটু অন্যভাবে দেখি, 2টা ব্যাংকেরই 2 শাখারই কিন্তু আলাদা আলাদা কাস্টমার বেজ আছে, এবং একটা শাখা করে ফেললে এত কাস্টমারকে এক জায়গায় সামাল দেওয়াও কিন্তু ডিফিকাল্ট। এবং ইসলামী ধারার যে ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ধারার যে ব্যাংকগুলো, ওনাদের কিন্তু অ্যাকাউন্ট সংখ্যা বেশি, ভলিউম কম হতে পারে, কর্পোরেট লোন, কর্পোরেট ডিপোজিট কম থাকতে পারে কিছু কিছু ব্যাংকের হয়তো বা, বাট অ্যাকাউন্ট সংখ্যা কিন্তু কম না, অনেকেরই অ্যাকাউন্ট সংখ্যা অনেক বেশি। তো সেই জায়গায় যেটা বলছিলেন যে কর্মকর্তাদেরও এখানে একটা চাকরির ঝুঁকি আছে। তবে মনে হয় আপাত দৃষ্টিতে সোজাসুজি যদি তাকাই, কর্মকর্তাদের জন্য ঝুঁকিটা কম হওয়ার কথা, যেটা ডিরেক্টরদের কথা বলছিলেন সেক্ষেত্রে ঝুঁকিটা বেশি হওয়ার কথা। কি মনে হয়?
ডিরেক্টরদের ঝুঁকি তো স্পষ্টই দেখা যাচ্ছে। হ্যাঁ। ওনারা ডিরেক্টর থাকতে পারবেন না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কর্মচারী কর্মকর্তাদের কিছু চাকরি হয়তো যাবে এবং সেটা সংখ্যাটা ডিটারমিন করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ কোনোভাবেই যত অফিসার আছে এত অফিসারকে রেখে একেবারে স্ট্রেইট ওয়ে সব অফিসারকে রেখে সবগুলো ব্যাংক অ্যামালগামেট করে এই ইকুয়েশনটা মেলানো যাবে না, ফিজিবল হবে না। সুতরাং কিছু কর্মকর্তার চাকরি মনে হয় যাবে। আর সেকেন্ড আরও একটা ব্যাপার আছে যে রিস্ট্রাকচারিং করলে প্রথমে নতুন ব্যাংক চিন্তা করবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমানো, এটা খুব জরুরি হয়ে যাবে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমানোর ব্যাপারে প্রথমেই দেখা যাবে যে মিড লেভেল ও সিনিয়র লেভেলের অনেকেরই চাকরি চলে। যেমন ধরেন 5টা ব্যাংকে 5 জন এমডি আছেন, 15 জন ডিএমডি আছেন, স্ট্রেইট ওয়ে সেখানে তো 1/5 এই সিনিয়র মোস্ট কর্মকর্তাদের চাকরি থাকার কোনো সুযোগ থাকছে না। এটা তো একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সুতরাং উপর দিকে এবং মিড লেভেলে কিছু কর্মকর্তা ভিকটিম হয়ে যাবেন বলেই আমার ধারণা। আমরা একটা বিরতিতে যাই। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, আমরা বিরতির পর ফিরছি, তখন আরো কথা হবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই চ্যানেল এস অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছে আমি ফুলিল চৌধুরী। আমরা কথা বলছি দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে, যে ব্যাংকগুলো মার্জ হতে পারে বলে আমরা কিছু কথা গুঞ্জন শোনা যাচ্ছে। যদি মার্জ হয়ে যায় তাহলে জনগণের আমানতের কী হবে, ব্যাংকের অবস্থা কী হবে, এই বিষয় নিয়ে কথা বলছি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম.এস. সিদ্দিকী, অর্থনীতিবিদ। আমরা আলোচনা করছিলাম দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করা নিয়ে। ইন দ্য মিন টাইম দুর্বল ব্যাংকগুলোকে ঠিকঠাক করার জন্য, বাংলাদেশ ব্যাংকের আরও পাওয়ার এমফাসাইজ করার জন্য কিন্তু আপনার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 মনে হয় খসড়া রেডি হয়ে গেছে। এটা উপদেষ্টা পরিষদে উঠেছে, সেখান থেকেও অনুমোদন হয়েছে। এখন রাষ্ট্রপতির দপ্তর থেকে যদি অনুমতি আসে সেক্ষেত্রে হয়তো এটা একটা অর্ডিন্যান্স হয়ে যাবে। তো ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সে আসলে মূল কোন জায়গাটা ফোকাস করা হয়েছে বলে আপনি মনে করছেন? ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সটা IMF এর অনুরোধে করেছে। এটার মূল কারণ হচ্ছে ব্যাংকগুলোকে যে রিস্ট্রাকচারিং করবে, মার্জ করবে, এগুলোর জন্য এফেক্টিভ ল আমাদের নেই। সাধারণ আইনে এটা করা যায় না, কারণ একটি কোম্পানিকে দুইটি কোম্পানিকে মার্জ করা যায়, এটা সহজ। কিন্তু ব্যাংকিং কোম্পানি তো একটা স্পেশালাইজড কোম্পানি, এটার স্ট্রাকচার একরকম, অধিকার একরকম, ক্ষমতা এগুলো অনেক বেশি। আর মানুষের টাকা নিয়ে যেহেতু হ্যান্ডেল করে, এটা সেন্সিটিভ। তো এটাকে হ্যান্ডেল করার জন্য কিছু স্পেশাল ক্ষমতা দেওয়া হয় একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে। ওরা প্রথমত ব্যাংকগুলোকে টেক ওভার করে। টেক ওভার মানে এটা দায়িত্ব নিয়ে নেয়। এই আইনের অধীনে তারা প্রথমে এটাকে স্টাডি করবে যে এটার দুর্বলতা কোথায়। যদি দেখে ম্যানেজমেন্ট প্রবলেম, ম্যানেজমেন্ট চেঞ্জ করবে। যদি দেখে যে এটার টোটাল ওভারহোলিং দরকার অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তা করবে। যদি দেখা যায় যে না, এই ব্যাংকগুলোকে কিছু ক্যাপিটাল দেওয়া দরকার, তা দেবে। যদি দেখা যায় যে বোর্ড মেম্বাররা করাপ্ট বা ইনএফিশিয়েন্ট, ওদেরকে চেঞ্জ করে ফেলবে। বোর্ড মেম্বারদেরকেও চেঞ্জ করে ফেলার মতো ক্ষমতা এখানে দেওয়া হচ্ছে, যেটা মনে হয় আগে কঠিন ছিল না। আগে ফর্মালিটির ব্যাপার ছিল, এখানে এক কলমের খোঁজায় ডাইরেক্টরশিপ চলে যাবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে এই যে মার্জ করা, এটার জন্য ডিরেকশন দিয়ে দুইটা ব্যাংককে মার্জ করে দেওয়া, এই ক্ষমতাটা দিবে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন বা একটা বডিকে। তবে যে নতুন যে প্রপোজড অর্ডিন্যান্সটা, যেটার কথা আপনি বললেন, এটা যে কোনো সময় প্রমোট হবে মহামান্য রাষ্ট্রপতি সিগনেচার করার সাথে সাথে। এটাতে বলা আছে যে বাংলাদেশ ব্যাংকের একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া হবে। আচ্ছা, তো এটাকে আবার আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করছি না। কারণ প্রথমত বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট যদি হয়, বাংলাদেশ ব্যাংক এটাকে প্রভাবান্বিত করতে পারবে। বাংলাদেশ ব্যাংক যখন প্রভাবান্বিত করতে পারবে, সরকার এটাকে প্রভাবান্বিত করতে পারবে অবশ্যই। আচ্ছা, যখন সরকার এটাকে প্রভাবান্বিত করবে, উইথ ডিউ রেসপেক্ট টু দি গভর্নমেন্ট অফ ডক্টর ইউনূস, ইনফ্লুয়েন্সিয়াল পিপুলরাও সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারে। আলটিমেটলি সিদ্ধান্তগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং ইমপার্শিয়াল হওয়ার সম্ভাবনা কমে যায়। সেই জন্য সারা দুনিয়াতেই এই ধরনের ব্যাংক রেজুলেশন যে আন্ডারে যে ডিপার্টমেন্টের আন্ডারে দেয়া হয়, সেটাকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করা হয়। আচ্ছা, যাতে কারো কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটাকে প্রভাবান্বিত করতে না পারে, ইভেন সরকারও যেন না করে। কারণ তাহলে সঠিক সিদ্ধান্ত হবে না। জনগণের স্বার্থে
ডিপোজিটরের স্বার্থে কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট বডি আর কে হতে পারে? বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কে হতে পারে? একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, সেটা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাটাচড থাকবে, কিন্তু একেবারে স্বাধীন কমিশন হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো ডিপার্টমেন্ট এটা হয়ে গেলে তাহলে প্রবলেম হতে পারে। একদম ইন্ডিপেন্ডেন্ট হবে, সেখানে অভিজ্ঞ মানুষরা থাকবেন, যারা ব্যাংকিং বোঝেন, যারা আইন বুঝেন, যারা ফাইন্যান্স বুঝেন, অর্থনীতি বুঝেন, তাদেরকে দিয়ে এই কমিশনটা হবে। তারা টোটাল থরো ইনভেস্টিগেশন করে তারা যে সিদ্ধান্তটা নেবেন একটি ব্যাংকের ব্যাপারে বা একাধিক ব্যাংকের ব্যাপারে, সেটাই হবে অর্ডার। তাদের সেই অর্ডারটা সরকার শুধু ক্যারি ফরওয়ার্ড করবে, ইমপ্লিমেন্ট করবে। এই ধরনের একটি শক্তিশালী আইন এটা হচ্ছে যে কমিশনকে, ইন্ডিপেন্ডেন্ট বডিকে ক্ষমতায়ন করা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। সুতরাং এই অর্ডিন্যান্স জারি করার সাথে সাথে মনে হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো কোনো ব্যাংক মার্জ করবে, কোনো কোনো ব্যাংক বন্ধ করে দেবে, কোনো কোনো ব্যাংকের রিস্ট্রাকচারিং করবে, কিছু একটা করবে। সুতরাং এটা দ্রুত করাটাই, আইনটা দ্রুত আসুক, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমার একটা কনসার্ন, যেটা বললাম, যে এটা আসলে টোটালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, তা না হলে সুফলটা পাওয়াই যাবে না। সুফলটা পাওয়ার সম্ভাবনা কমে যায়। বাংলাদেশের মতো দেশে আমরা দেখছি যে ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে যায়, কিছুদিন পরে ঘুরে ফিরে একই জায়গায় চলে যায়। কারণ প্রভাবশালী লোকেরা সব সরকারের আমলেই কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে, তাদেরকে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়ার কোনো কারণে। যেমন ধরুন ফার্মার্স ক্লাব ব্যাংকের কথা বলি, ফার্মার্স ব্যাংক একেবারেই যার 80% খেলাপি ঋণ ছিল, সরকার কিন্তু সেই ব্যাংকটা বন্ধ করলো না। কারণ সেই ব্যাংকটা যিনি করেছিলেন, ইনি একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন। ওনার আবেদনের প্রেক্ষিতে এটাকে নাম চেঞ্জ করে পদ্মা ব্যাংক করা হলো, এবং 5-7টা ব্যাংককে বলা হলো তোমরা এখানে ডিপোজিট করো। সেই ব্যাংকগুলো তাদের টাকা এনে এই ব্যাংকে ইনভেস্ট করলো। তারপর দেখা গেল ওই 5টা ব্যাংকের টাকাটা আবার হারিয়ে গেল। তার মানে কি, একটি ব্যাংকে আর্টিফিশিয়ালি বাঁচানোর জন্য 5টি ব্যাংকে ক্ষতিগ্রস্ত করা হলো। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ফার্মার ব্যাংক থাকতে তারা যে টাকাটা নষ্ট করেছিল, খারাপ জায়গায় ভুল লোকের কাছে ইনভেস্ট করেছিল, ঠিক পদ্মা ব্যাংক নাম চেঞ্জ করে পদ্মা ব্যাংক ঠিক সেই কাজগুলিই করেছে। সুতরাং তাদের ম্যানেজমেন্টের কোনো উন্নতি হয় নাই, দেশের অর্থনীতিতে তারা কোনো কিছুই কন্ট্রিবিউট করে নাই। তো এই ধরনের পদ্মা ব্যাংক, ফার্মার্স ব্যাংক রেফারেন্সকে সামনে রেখে বলতে হয়, এই ধরনের কোনো খারাপ দৃষ্টান্ত আবার হোক, এটা চাই না। এবং এটা চায় না, হয়তো এই ইন্টারিম গভর্নমেন্টও সেটা চায় না বলেই ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্সটা পাস করতে যাচ্ছে। জি, ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স থেকে এবার একটু দিন দিন দেখছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ডলার বাড়ছে। প্রতিদিনই আমরা দেখছি কিছু কিছু করে ডলার বাড়ছে রিজার্ভে। এর মধ্যে পজিটিভ দুটা দিক, কিছু এক্সপোর্টও বাড়ছে, আবার অন্যদিকে আরেকটা ভালো পজিটিভ দিক হচ্ছে আমাদের রেমিটেন্স, যেটা আমরা আশা করি রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে, সেই রেমিটেন্সটাও কিন্তু বাড়ছে। এ মাসে আমরা যেটা দেখেছি যে গত 26 দিনে 227 কোটি 10 লাখ ডলার, মানে অ্যাভারেজে 200 কোটির কাছাকাছি হয়, কিন্তু 26 দিনে আরও তো, মানে আমি গত 26 দিনের ডাটা বলছি, এরপরে 4 দিনে হয়তো আরও কিছু বাড়বে। কি মনে হয় আপনার কাছে যে কেন রেমিটেন্সটা এখন রেগুলার বাড়ছে? প্রথমত বলতে হয় যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে একটা স্টেবিলিটি আসছে এতদিন, সেটা হওয়ার কারণে একটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে স্টেবিলিটির কারণে টাকাটা প্রপার চ্যানেলে আসছে। আর ক্রাউলিং প্যাক পদ্ধতিটা ভালোভাবে সাকসেসফুলি প্রয়োগ করতে পেরেছে, যাতে ডলারের প্রাইসটা ফ্লেক্সিবল, একটা রেঞ্জের ভিতরে ফ্লেক্সিবল। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ডলার প্রাইস মোর অর লেস স্টেবল। আজকে অবশ্য 75 পয়সা অ্যাপ্রিসিয়েশন হয়েছে, একটা সুখবর দেওয়া যেতে পারে শ্রোতাদেরকে। এবং এট দি সেম টাইম বলা যেতে পারে যে আরেকটা স্টেবিলিটি এসছে, যে বাইরে হুন্ডি করে টাকা নেওয়ার প্রবণতা কমে গেছে। এটার ডক্টর ইউনূস সরকারের যে উপদেষ্টারা আছেন, আমরা মার্কেটের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এনাদের ভিতরে কেউ দুর্নীতিপরায়ণ নন। সরকারি কর্মকর্তাদের ভিতরে এখনও আছে, বা ফিল্ড লেভেলে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো ঠিকই আছে, কিন্তু হাইয়েস্ট লেভেলে কিন্তু দুর্নীতি এখন আমরা দেখতে পাচ্ছি না। দুর্নীতি হলে সে টাকাটা বাইরে পাঠাতে হয়, অর্থাৎ আউটফ্লো অফ ক্যাপিটাল, আউটফ্লো অফ মানি, এটা এখন কম, রিলেটিভলি কম। সেই জন্য
আপনার for- মেসেজটা হচ্ছে যেহেতু হুন্ডি কমে গেছে সেহেতু ব্যাংকিং চ্যানেলে টাকা আসার বেশি আসছে। প্রবণতাও বেড়েছে এবং রেটের স্ট্যাবিলিটিটা আছে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট একটা প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের দাম কমেছে, কিন্তু আমাদের দেশে যেহেতু একটা ফিক্সড রেট ধরে রাখা হয়েছে, এইটা আপনি কি মনে করেন যে বাংলাদেশেও যদি ডলারের দাম কমতো কিছুটা তাহলে তো হয়তো বা আমাদের ইম্পোর্ট কষ্ট কমতো? ইন্টারন্যাশনালি ডলারের দাম কমে গেলে আমাদের টাকা যদি স্টেবল থাকে তাহলে তো অ্যাপ্রিসিয়েশন হওয়ার কথা, সেটা তো আজকে গতকাল হয়েছেই। অথবা সমান থাকে একেবারে আমাদের এখানে ইনফ্লুয়েন্সটা একেবারে ডাইরেক্টলি মুহূর্তের ভিতরে আসে না, কারণ ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে আমরা অত ইন্টিগ্রেটেড না। এই নিউ জন্য ইয়র্ক মার্কেটে যে এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন হয়, এটা লন্ডন মার্কেটে, টোকিও মার্কেটে, হংকং মার্কেটে যেভাবে ফ্লাকচুয়েট সাথে করে সাথে যে হয়, রেজাল্টটা সেটা পাওয়া যায় আমাদের আমাদের সেভাবে হয় না। ওভাবে হয় না। এতে কিছু সুবিধাও আছে হয়তো ভাই। সুবিধা, হ্যাঁ সুবিধা আছে, অসুবিধা তো আছেই, অসুবিধা তো আছে, ইন্টিগ্রেটেড নই, কিন্তু সুবিধাও কিছু কিছুটা কিছু হয়তো সুবিধা আমাদের জন্য আছে। আছে। জি, অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনার আলোচনা শুনছিলেন, আমাদের সাথে আলোচনা করছিলেন জনাব এম এস সিদ্দিকী। আলোচনা করছিলাম যে কিছু কথা উঠছে, বিশেষ করে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025টা যদি চলে আসে সামনে পাশ হয়ে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ব্যাংক মার্জ করার বিষয়ে কথা হবে। আমরা এতক্ষণের আলোচনা যেটা বুঝতে পেরেছি যে ব্যাংক মার্জ হোক আর যাই হোক, আমাদের জনগণের যে আমানত আছে ব্যাংকগুলোতে, সেই আমানতের কোনো ঝুঁকি নেই, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে ব্যাংকের ইন্টারনাল বিষয় কি হবে না হবে সেটা ব্যাংকাররা বা ব্যাংকের মালিকপক্ষ, বাংলাদেশ ব্যাংক, ওনারা মিলে সেগুলো গুছিয়ে নেবেন, কিন্তু আমাদের সাধারণ জনগণের আমানতের উপরে কোনো প্রভাব পড়বে না, এটা আমরা আজকের আলোচনায় বুঝতে পেরেছি। এবং অন্যদিকে আপনাদের ভালো সংবাদটা হচ্ছে আমাদের দিন দিন ডলারের যে বাংলাদেশের রিজার্ভ রয়েছে, রিজার্ভটা বাড়ছে এবং আমাদের প্রবাসী ভাই বোনরা যারা আছেন ওনারা ব্যাংকিং চ্যানেলে, ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আরও বেশি করে পাঠাবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি, যাতে বাংলাদেশ একটু একটু করে আরও এগিয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।